ইরানে আমেরিকার হামলা চালানো কেন এত সহজ নয়, মানে সহজ নয়, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। উদারপন্থী নয় এমন ব্যবস্থাগুলো পতনের ঠিক আগের মুহূর্তে প্রায়ই নিজেদের খুব শক্তিশালী এবং স্থায়ী হিসেবে উপস্থাপন করে, কিন্তু গণ অভ্যুত্থানের সময় ভিন্ন এক বিভ্রান্তিও তৈরি হতে পারে। তাদের মনে হতে পারে বাইরে থেকে বড় ধরনের কোনো মোক্ষম আঘাতেই বুঝি এই ব্যবস্থার পতন ঘটবে। ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশ জুড়ে কথিত নজিরবিহীন বিক্ষোভের প্রেক্ষাপটে অনেকের কাছেই এমনটা মনে হতে পারে যে আমেরিকার বিমান হামলার একটা জোরালো ধাক্কাই হয়তো দেশটার, মানে ইরানের বর্তমান শাসনের অবসান ঘটাবে। কিন্তু বাস্তবতা হলো কি জানেন? বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এমন ধারণা থেকে আসলে ইসলামিক রিপাবলিক বা ইরান রাষ্ট্র ঠিক কিভাবে টিকে আছে সেই সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয় বা ভুল বার্তা পাওয়া যায়। সত্যি কথা হলো ইরানের ব্যবস্থার মূল ভিত্তি হলো এর অভ্যন্তরীণ কঠোর সংহতি, কিন্তু আমেরিকা পোষিত গদি মিডিয়া এবং ইসলাম ফোবিয়ায় আক্রান্ত মিডিয়া প্রচার করবে ঠিক তার উল্টো খবর, যা আমরা শুনতে অভ্যস্ত। এইসব মিডিয়া বলবে না যে ইরানের রাজনৈতিক এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সমান্তরালভাবে একে অপরের সঙ্গে কাজ করার ক্ষমতা রাখে, এমনকি যখন তাদের শাসন ব্যবস্থার বৈধতা সংকটে পর্যন্ত পড়ে যায় তখনও ইরানের এই প্রতিষ্ঠানগুলোর সংহতি অটুট থাকে। এই অভ্যন্তরীণ শক্তির কারণেই ইরান এমন সব বড় বড় ধাক্কা সামলে নিতে পারে যা অন্য যে কোনো সাধারণ রাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 12 দিনের ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের সেনাপ্রধান সহ কয়েক ডজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নিহত হওয়ার পরও সেই শূন্যস্থান পূরণ করে ইরানের টিকে যাওয়া, এমনকি তার মধ্যে আমেরিকার কথিত ভয়াবহ বিমান হামলার পরও ইরানের টিকে যাওয়া তার জ্বলন্ত প্রমাণ। বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দোদুল্যমানতা কোনো সুচিন্তিত কৌশলগত অস্পষ্টতা নয়, বরং দর কষাকষি এবং সিদ্ধান্তহীনতার চরম বহিঃপ্রকাশ। এতে ডোনাল্ড ট্রাম্পের চারপাশের প্রতিটা পক্ষই এই বিশ্বাস পাওয়ার সুযোগ পাচ্ছে যে দিন শেষে তাদের যুক্তিটাই জিতবে, কারণ ইরান শুধু কোনো এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত পিরামিড সদৃশ্য রাষ্ট্র নয়, এটা মূলত একটা নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে সর্বোচ্চ নেতার কার্যালয়, রেভলিউশনারি গার্ডস অর্থাৎ আইআরজিসি, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতারা এবং একটা শক্তিশালী অর্থনৈতিক বলয় সবই ক্ষমতার কেন্দ্রে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এমন একটা ব্যবস্থায় কোনো একটা নির্দিষ্ট অংশকে, এমনকি সেটা যদি প্রতীকীভাবে খুব গুরুত্বপূর্ণ হয়, সেই অংশকে সরিয়ে দিলেও পুরো কাঠামোর কখনোই পতন ঘটে না, কারণ বিকল্প নেতৃত্ব বা চেইন অব কমান্ড এই শাসন ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবেই তৈরি করা হয়েছে। ভেনেজুয়েলায় ট্রাম্পের কৌশলগত সাফল্যের পর প্রতিপক্ষের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার যে আলোচনা সামনে এসেছে, ইরানের ক্ষেত্রে সেই কৌশল যে সফল কোনো কৌশল নয়, বরং এক ধরনের চরম বিশৃঙ্খলার জুয়া, সেটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় সংকটটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি একদিকে কট্টর রক্ষণশীলদের চাপে আছেন, যারা চান যে বল প্রয়োগের মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন করা যায়, করা হোক। অন্যদিকে রয়েছে তার আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক গোষ্ঠী, যারা দীর্ঘমেয়াদী যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া বা মধ্যপ্রাচ্যে নতুন কোনো অভিযানে যাওয়ার ঘোরতর বিরোধী। তাই ডোনাল্ড ট্রাম্পের সহজাত প্রবৃত্তি হলো এমন এক ঝটিকা আক্রমণ করা যা দেখতে খুব শক্তিশালী মনে হবে, কিন্তু কোনো দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা তৈরি করবে না। আসলে ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক রাজনীতি এবং সীমাবদ্ধতাটা বুঝতে হবে। ট্রাম্পের আঞ্চলিক রাজনীতি ট্রাম্পের বিকল্পগুলো আরো সীমিত করে দিচ্ছে। ইসরায়েল চায় তেহরানের বিরুদ্ধে মূল কঠিন কাজটা ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটনই করুক,
আমেরিকাই করুক। অন্যদিকে সৌদি আরব, কাতার এবং ওমানের মতো প্রভাবশালী পারস্য উপসাগরীয় দেশগুলো উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। সামরিক অভিযানের ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর সমর্থনের অভাব আমেরিকাকে ইরানে দূরপাল্লার হামলার ওপরেই নির্ভর করতে বাধ্য করতে পারে। কারণ ওই ইরান এর চারপাশের এই দেশগুলো তো বলছে যে আমরা আমেরিকার কোনো আক্রমণ আমাদের ভূমি থেকে, আমাদের মাটি থেকে করতে দেব না। আর এটা দীর্ঘমেয়াদী বিমান হামলা চালানো আরো কঠিন করে তুলবে। ডোনাল্ড ট্রাম্প তার নিজের বক্তব্যের মারপ্যাচেও এক ধরনের আটকা পড়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তবে আমেরিকা তাদের উদ্ধারে এগিয়ে আসবে। কিন্তু দেখা গেল কাজের কাজ সেটা কিছুই হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। এর ফলে একদিকে তাকে বিশ্বাসযোগ্য সামরিক বিকল্পের ইঙ্গিত দিতে হচ্ছে, আবার অন্যদিকে তিনি কূটনীতিকেই শ্রেয় বলে, শ্রেষ্ঠ বলে মনে করছেন এবং ইঙ্গিত দিচ্ছেন যে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে আমাদের চাপে, আমাদের হুমকিতে। বাস্তবে এই দোদুল্যমানতা, স্পষ্ট দোদুল্যমানতা কোনো সুচিন্তিত কৌশলগত অস্পষ্টতা নয়, বরং দর কষাকষি এবং সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ। এতে ডোনাল্ড ট্রাম্পের চারপাশের প্রতিটা পক্ষই এই বিশ্বাস পাওয়ার সুযোগ পাচ্ছে যে দিন শেষে তাদের যুক্তিই জিতবে। যে কথা বলছিলাম, ইরানের রাজনৈতিক এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সমান্তরালভাবে একে অপরের সঙ্গে কাজ করার ক্ষমতা রাখে। এমনকি যখন তাদের শাসন ব্যবস্থার বৈধতা সংকটেও পড়ে যায় তখনও এই প্রতিষ্ঠানগুলোর সংহতি কিন্তু অটুট থাকে। এই অভ্যন্তরীণ শক্তির কারণেই ইরান এমন সব বড় বড় ধাক্কা সামলে নিতে পারে যা অন্য যে কোনো সাধারণ রাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ইরানে সেটা সম্ভব নয়। ওয়াশিংটনের অভ্যন্তরীণ মহল প্রকৃতপক্ষে কি চায় সেই বিষয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন। তাদের লক্ষ্য ইরানে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা নয়, তাদের প্রকৃত উদ্দেশ্য হলো একটা বাস্তববাদী ইরান তৈরি করা, যাকে আঞ্চলিক ভূ অর্থনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত করা যাবে, আমেরিকার সঙ্গে ব্যবসার পথ খুলে দেওয়া যাবে এবং চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে সরিয়ে আনা যাবে ইরানকে। এর অর্থ হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ আরোপ করা এবং তথাকথিত প্রতিরোধের অক্ষর প্রতি ইরানের সমর্থন, তা সে প্রকৃত হোক বা নামমাত্র, সেটা কাটছাঁট করা। এটা মূলত ইরানের অবস্থানের পরিবর্তন ঘটানোর চেষ্টা, দেশটার শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন নয়। বিমান হামলা শুধু শাস্তি দেওয়ার বা সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে হতে পারে। এটা নির্দিষ্ট কিছু স্থাপনা ধ্বংস করতে এবং বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দিতে পারে। কিন্তু এমন হামলা চালিয়ে কোনো দেশের নিরাপত্তা খাত পুনর্গঠন করা, ক্ষমতার উত্তরাধিকার নির্ধারণ করা কিংবা আচরণের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। এমনকি আকাশ থেকে বিক্ষোভকারীদের রক্ষাও করাতে যায় না। 2011 সালের লিবিয়া এক্ষেত্রে একটা বড় সতর্কবার্তা। সামরিক শক্তি বড়জোর ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার একটা উচ্চ ঝুঁকিপূর্ণ চেষ্টা মাত্র, যার ফল উল্টো হওয়ার আশঙ্কাই বরং বেশি। আমেরিকার জন্য সবচেয়ে সম্ভাব্য সামরিক পরিস্থিতি হতে পারে সীমিত পরিসরে শাস্তিমূলক হামলা। এক্ষেত্রে ইরানের রেভলিউশনারি গার্ডের মানে IRGCর সদর দপ্তর বা অবকাঠামো লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্পের দ্রুত এবং পরিচ্ছন্ন অভিযানের পছন্দের সঙ্গে মিলে যায় এবং একে সরাসরি যুদ্ধের বদলে শাস্তি হিসাবে আখ্যা দেওয়া যায়। তবে এর কৌশলগত নেতিবাচক দিক হলো এটা রেভলিউশনারি গার্ডের হাতে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের একটা অজুহাত তুলে দেবে, যা দিয়ে তারা আরো কঠোর দমন পীড়নকে বৈধতা দিতে পারবে। একই সঙ্গে এটা ইরানের পক্ষে তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলা, নৌ চলাচলে বিঘ্ন ঘটানো এবং পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেবে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ বিভক্তি কমানোর সুযোগ তৈরি করতে পারেও এটা, কারণ প্রতিপক্ষ গোষ্ঠীগুলো তখন জাতীয় সংহতির স্বার্থে একজোট হওয়ার তাগিদ অনুভব করবে। ইসরায়েলের সঙ্গে ইরানের 12-13 দিনের যুদ্ধে আমরা সেটা কিন্তু দেখেছি। আর ইরানের নেতৃত্ব পরিবর্তন বা নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা তো অত্যন্ত সংবেদনশীল এবং এর ফলে কট্টরপন্থীরা আরও ঐক্যবদ্ধ হতে পারে, যা পরিস্থিতি বেশি জটিল করে তুলবে। এই ধরনের চেষ্টায় একটা নেটওয়ার্ক ভিত্তিক শাসন ব্যবস্থার পতন ঘটানো খুব কঠিন হতে পারে। আমেরিকার দীর্ঘমেয়াদী বিমান হামলা সবচেয়ে কম সম্ভাব্য এবং অত্যন্ত বিপজ্জনক একটা পথ।
পারস্য উপসাগরীয় দেশগুলোতে থাকা ঘাঁটি ব্যবহার করার সুবিধে এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেলে, সৌদি আরব তো বলেছে বা অন্যান্য দেশগুলো তো বলেছে তারা তাদের ভূমি আমেরিকাকে ব্যবহার করতে দেবে না, তাদের মাটি আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। তো ব্যবহারের অনুমতি না পেলে দূরবর্তী প্ল্যাটফর্ম থেকে রসদ সরবরাহ এবং বিমান হামলা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে আমেরিকার জন্য। রাজনৈতিকভাবে এটা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট, মানে সবার আগে আমেরিকা নীতির কিন্তু পরিপন্থী। কৌশলগতভাবে এটা সংকটকে আন্তর্জাতিক রূপ দেবে, যুদ্ধের ময়দানকে বিস্তৃত করবে এবং দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার এমন একটা চক্র শুরু করবে যা কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না। তবে আমেরিকা যদি সাইবার এবং ইলেকট্রনিক প্রতিবন্ধকতা তৈরির পদক্ষেপ নেয় সেটা একটা ভিন্ন বিষয়। এগুলো তুলনামূলকভাবে কম দৃশ্যমান, অনেক ক্ষেত্রে অস্বীকার করা যায় এবং সরাসরি যুদ্ধ এড়ানোর ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তবে এর প্রভাব অনিশ্চিত এবং সাময়িক হতে পারে, ক্ষণিকের জন্য। ইরান একটা শক্তিশালী নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্র হওয়ায় তারা এই ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার পথ খুঁজে নিতে পারে। সবশেষে বলতে হয়, ইরানে মার্কিন হামলার ক্ষেত্রে সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা হলো সাইবার অভিযান। এছাড়া তার আর অন্য কোনো সক্ষমতা নেই। এই অভিযান অন্যান্য পদক্ষেপের সহযোগী হিসাবে কাজ করতে পারে, তবে এটা এককভাবে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে না। প্রকৃত কথা হলো, কোনো দেশে বাইরের আঘাত সচরাচর ওয়াশিংটনের কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ সরকারের শীর্ষ পর্যায়ে বাস্তববাদী পরিবর্তন আনতে পারে না। এটা কাঙ্ক্ষিত ফলাফল হতে পারে না আমেরিকার জন্য। বাইরের প্রচণ্ড চাপ প্রায়ই কোনো ব্যবস্থার অভ্যন্তরীণ সংহতিকে আরও শক্তিশালী করে তোলে। ইরানে পরিবর্তন আনার একমাত্র টেকসই পথ হলো তাই অভ্যন্তরীণ অর্থাৎ নিরাপত্তা বাহিনী বা অভিজাত শ্রেণীর মধ্যে ফাটল তৈরি করা, যা ক্ষমতার ভিন্ন কেন্দ্র তৈরি করবে। আমেরিকা যদি ইরান পরিস্থিতিকে প্রভাবিত করতে চায় তবে বড় ধরনের বোমা হামলার বদলে তাদের ক্ষমতাসীনদের সংহতি নষ্ট করার, মানে ইরানের ক্ষমতাসীনদের সংহতি নষ্ট করার কৌশলে মনোনিবেশ করা উচিত। সারা বিশ্বের বিশেষজ্ঞরা, মানে ইরান বিরোধী বিশেষজ্ঞরা এটাই বলছেন। ব্যাপক হত্যাকাণ্ড ঠেকাতে চাপ বজায় রাখা জরুরি, তবে এমন কোনো উদ্ধারের প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না যে ওখানে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের আমরাই উদ্ধার করব, যা যুদ্ধ ছাড়া পূরণ করা সম্ভব নয়। এটা দেয়া কিন্তু ঠিক হবে না, এই প্রতিশ্রুতি। অর্থনৈতিক চাপ এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর প্রয়োগ করা উচিত যারা সহিংসতায় লিপ্ত। পাশাপাশি সেই সব টেকনোক্র্যাট কিংবা বাস্তববাদীদের জন্য পথ খোলা রাখা দরকার যারা উত্তেজনা প্রশমন এবং আলোচনার পক্ষে রয়েছে। সর্বোপরি এই অঞ্চলে আমেরিকার মিত্র দেশ, বিশেষ করে কাতার, ওমান এবং সৌদি আরবের সঙ্গে সমন্বয় করতে হবে আমেরিকার, কারণ তারা উত্তেজনা কমাতে এবং চাপকে দর কষাকষির টেবিলে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ইসলামিক রিপাবলিক ইরান হয়তো এবারের বিক্ষোভ দমন করতে পারবে। তারা নিজেদের অভ্যন্তরীণ বিন্যাস পরিবর্তন করে নতুন আঙ্গিকে টিকে থাকার চেষ্টাও করতে পারে, কিন্তু ইরানের রাস্তায় যে ক্ষোভ দেখা গিয়েছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি না নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং অর্থনীতির আমূল পরিবর্তন ঘটে। আর এর জন্য দেশটাকে একটা বাস্তববাদী শাসন ব্যবস্থায় রূপান্তর হওয়া প্রয়োজন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।